অবশেষে রাজনীতিতে বিরাট দুইটি সুখবর আমরা পেয়েছি এবং এই দুই সুখবরের ফলে বাংলাদেশের ইতিহাসে দুইটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটতে যাচ্ছে আমরা বিশ্বাস করি এবং এটা আমাদের সেলিব্রেট করার মতো আনন্দের খবর। তবে এখন সেলিব্রেট করব না, সামনে করব। হ্যাঁ, প্রথমে একটু ভূমিকা দিই। আমাদের সামনে অনেক হতাশার দিক আছে, অনেক শঙ্কার দিক আছে। যেমন তারেক রহমান দেশে ফেরার পর নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে, তারেক রহমানকে নিয়ে লুতুপুতু করা হচ্ছে, তাকে অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে, অন্যায্য অন্যায় সুবিধা দেওয়া হচ্ছে। আপনি দেখেছেন যে তাকে কিভাবে নাটকীয়ভাবে সিনেমেটিক স্টাইলে তাকে ভোটার বানিয়ে জাতীয় পরিচয়পত্র করে দেওয়া হয়েছে, অথচ এরকম কোনো প্র্যাকটিস বাংলাদেশে নাই। কোনো নাগরিক এইভাবে স্বল্প সময়ের মধ্যে ভোটার হতে পারবে না, এনআইডি পাবে না। নো ওয়ান, কারো পক্ষে সম্ভব না। অনলি তারেক রহমানের পক্ষে এটা সম্ভব হয়েছে। এর মানে আমাদের যে বৈষম্যমূলক রাষ্ট্রের কথা ছিল, সেই বৈষম্য দূর হচ্ছে না, সেই বৈষম্য আছে। প্রমাণ হচ্ছে তারেক রহমানের ভোটার হওয়ার যে সিনেমেটিক স্টাইল। এভাবে দলবল নিয়ে যাবেন, তারপরে মুহূর্তের মধ্যেই ছবি তুলবেন, চশমা খুলবেন, ব্লেজার খুলবেন বা গায়ে দিবেন, আঙ্গুলের ছাপ দিবেন, একটু পরেই শুনবো যে ভোটার হয়ে গেছে। তাও আবার ছুটির দিনে, মনে হয় বন্ধের দিনে। শনিবার তো বন্ধ, সেই বন্ধের দিনে নির্বাচন কমিশনের লোকজন শুধু তারেক রহমানের জন্যই অফিসে গিয়েছে। কারণ সরকারি অফিস শনিবার খোলা থাকে না। কি জন্য গেছেন? এই জন্য বলে সিনেমেটিক স্টাইলে, এবং সবাই রেডি, সবাই নতুন নতুন জামা পরে, নির্বাচন কমিশনের অফিসাররা, নির্বাচন কমিশন সচিব সহ তারা ডিজি ডুজি যা আছে সব নতুন নতুন ব্লেজার, নতুন টাই, নতুন কোট পিন, নতুন টাই ক্লিপ, এগুলো পরে উপস্থিত হয়েছে। এটা সিভিয়ার বৈষম্য। এগুলো আমাদের জন্য হতাশার। এবং তারেক রহমান যেখানে যান, আপনারা দেখেন যে পরিস্থিতি ঘোলাটে তৈরি হয়ে যায় এবং মনে হয় যেন আয়াতুল্লাহ খমিনি। এইভাবে দেশের পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে। আর বিএনপির লোকজন চাঁদাবাজি করছে, সন্ত্রাসী করছে, এবং উদ্বেগের খবর যে ভারত থেকে অবৈধ অস্ত্র আনছে বিএনপির লোকজন। এটা স্বরাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেছেন যে ভারত থেকে অবৈধ অস্ত্র ঢুকছে। এখন অবৈধ অস্ত্র তো আর আওয়ামী লীগ আনার সক্ষমতা এখন রাখে না, ভারত থেকে অবৈধ অস্ত্র আনছে বিএনপি। এই ভূমিকার সুখবর হচ্ছে যে আইজিপি বলেছেন বা আইজিপি নির্দেশ দিয়েছেন লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়াতে। আইজিপি নির্দেশ এটা সরকারের নির্দেশের পর, মানে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে লুট হওয়া অস্ত্র বা অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। লুট হওয়া অস্ত্রগুলো কিন্তু সব বিএনপির কাছে। আওয়ামী লীগ তো অস্ত্র লুট করে নেই, এই লুট হওয়া অস্ত্রগুলো আছে বিএনপির কাছে। তো এই জায়গায় সে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। তো মনে রাখবেন যে শত সংখ্যার মধ্যে আসার দিক হচ্ছে এনসিপি জামাত শিবির এক থাকলে তাদেরকে বোকা বানিয়ে কেউ ভোট চুরি করে পার পেতে পারবে না, এটা সম্ভব নয়। এনসিপি জামাত শিবির সবাইকে বোকা বানানো ইম্পসিবল। শুধু জামাতকে আপনি প্রতারণার শিকার করতে পারেন, কিন্তু এনসিপি কে আপনি ধহিংসা বানাবেন, তাদের চোখের সামনে আপনি ভোট করে নিয়ে ভোট চুরি করে নিয়ে আপনি ক্ষমতায় বসবেন, স্বপ্ন এটা কল্পনা করবেন না। এখন লুট হওয়া অস্ত্র উদ্ধারে সুখবর কিসের? দেখেন, আগামী নির্বাচনে বিএনপির ভরাডুবি হবে, এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। যে কেউ বুঝে, একজন রিক্সা চালকও জানে, একজন ভ্যান চালকও জানে যে বিএনপির যে অবস্থা তাতে। এবং দেখেন, এতটাই করুণ পরিণতি, বিএনপির কিন্তু নির্বাচনী কোনো তৎপরতাই নেই। প্রচারণা, জনগণের কাছে যাওয়া, এগুলো নিয়ে কোনো বিএনপির আগ্রহই নেই। এটা খুব উদ্বেগজনক। এর মানে জনগণের ভোট নিয়ে বিএনপি ভাবেই না। এমনকি বিএনপির প্রার্থীরা, প্রতিপক্ষ প্রার্থী কি এটাই জানে না। যেমন কুমিল্লার এক পাগলা নেতা বিএনপির, তারেক রহমান নমিনেশন দিয়েছে, সে বলছে যে হাসনাত আব্দুল্লাহকে চিনি না। এর মানে হাসনাত আব্দুল্লাহকে চেনে না,
এর অর্থ হচ্ছে যে ভোট নিয়ে তার কোনো আগ্রহ নেই। তা এটা আরো বেশি সন্দেহজনক। তাহলে বিএনপি কি চায়? বিএনপি চায় যে ভোট চুরি করবে, ভোট ডাকাতি করবে। কিসের ভোট? কে কাকে ভোট দিবে? ভোট তো আমরা অস্ত্রবাজি করে, অস্ত্র দেখিয়ে, অস্ত্রের মাধ্যমে ভোট কেন্দ্র দখল করে ইচ্ছা মতো সিল মেরে তারপরে আমরা জিতে যাব। এটা হচ্ছে সোফার বিএনপির প্ল্যান এবং ধান্দা। আর বিএনপির যেহেতু এখন লোকবল নেই, দুর্বল সংগঠনে পরিণত হয়েছে, জনশক্তি ঘাটতি, বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়গুলোতে কমিটি দেওয়ার লোকও পায় না, এজন্যে অস্ত্রই হচ্ছে বিএনপির ভরসা। আর সেই অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশ, এটা আমাদের জন্য সুখবর। এবং দিন শেষে এই অবৈধ অস্ত্র উদ্ধার হলে লড়াইটা সহজ হবে। কারণ অবৈধ অস্ত্র উদ্ধার হলে তখন লড়াইটা হবে জাস্ট হাতের সাথে হাতের। আর জামাত, এনসিপি, চরমোনাই একসাথে থাকলে বিএনপি তো এমনিতেই ভেসে যাবে। অতএব এটা ডেফিনেটলি একটা সুখবর এবং তাৎপর্যপূর্ণ খবর। সেই জায়গায় এই লুট হওয়া অস্ত্র উদ্ধারের যে সরকারের তৎপরতা, সরকার নড়েচড়ে বসেছে বা জরুরি নির্দেশনা দিয়েছে, এটা নিঃসন্দেহে একটা সুখবর। এবং এটা জাস্ট এই কথার কথা না, আসলেই অস্ত্র উদ্ধারে একটা বড় নাড়াচাড়া দিবে সরকার, এটা আমি জেনে বলছি। এতে বিএনপি অত্যন্ত দুর্বল হয়ে যায়। বিএনপির যে মূল আশা ভরসা যে অস্ত্রের মাধ্যমে অস্ত্রবাজি করে ভোট কেন্দ্র দখল করবে, এটা থাকবে না। আর লাঠি নিয়ে বিএনপি দাঁড়াতেই পারবে না, কারণ বিএনপির লোক নাই। জামাত, চরমোনাই নারায় তেকবির স্লোগান দিলেই ওরা দৌড়াবে, কিন্তু অস্ত্র থাকলে ওরা বিশৃঙ্খলা সৃষ্টি করত। আমাদের আর একটা আবেগের জায়গা এখন ওসমান হাদির ঘটনা, ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার। এটা নির্বাচনের একটা শর্তও বটে, কারণ ওসমান হাদির হত্যাকারীদের রহস্য উদ্ঘাটন করতে না পারলে, কোন কুল কিনারা বের করতে না পারলে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। সেই জায়গায় কিছুটা সুখবর সরকার দিয়েছে যে ভারতে পালিয়েছে, ঠিক আছে, ভারত দুইজনকে ধরছে এবং সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে, ভারত ধরবে। যদিও পশ্চিমবঙ্গের দু একটা ঘটনা মিথ্যা প্রমাণিত হয়েছে, কিন্তু ওভারঅল ভারত প্রতিশ্রুতি দিয়েছে যে আসামিদের ধরে তারা ফেরত দিবে। এটা একদম সরকারের আনুষ্ঠানিকতা, রিজওয়ানা হাসান বলেছেন, এবং এটা সত্য। কারণ ভারত সরকার সিরিয়াসলি না ধরলে তো আর কিছু করার নাই। কিন্তু এই জায়গায় ভেরি সিগনিফিকেন্ট, ওসমান হাদির হত্যাকারীদের তথ্যের জন্য 55 লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো শিখস ফর জাস্টিস। শিখরা, ভারতের শিখরা অনেক প্রভাবশালী, আপনারা জানেন। শিখ এটা একটা ধর্ম এবং হিন্দুদের সাথে মিল আছে, কিন্তু তারা হিন্দু নয়, তারা হিন্দুদের থেকে অনেক পিওর, অনেক স্মার্ট এবং ধনী, উচ্চশিক্ষিত হয় শিখরা। এবং শিখরা যথেষ্ট কনজারভেটিভ তাদের ধর্ম পালনের ক্ষেত্রে, নিয়ম নীতি পালন করে। তারা দাড়ি রাখে, তারা মাথায় এক ধরনের কাপড় বাঁধে। এই শিখরা সিরিয়াস হয়েছে, আর এই শিখরা যা চায় ওটা ভারতে করতে পারে, ভারতের বাস্তবতা এটা বলে। তারা বলেছে ওসমান হাদির হত্যাকারীকে ধরিয়ে দিতে হবে, যেখানে আছে, ভারতে যেহেতু আছে, ধরতে বলে 50 লাখ টাকা পুরস্কার। তাই আমার বিশ্বাস যে এই পুরস্কারের কারণেই জনগণ ধরবে, নইলে সরকার ধরতে বাধ্য করবে। তাহলে আমরা ওসমান হাদির হত্যাকারীদেরও গ্রেপ্তার দেখতে পাবো, এটা একটা সুখবর। আর অবৈধ অস্ত্র উদ্ধার হবে, এর মধ্য দিয়ে একটা সুন্দর নির্বাচন হবে। জামাত শিবির জনতার যে ভালোবাসা, যে অবদান খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে, তাদের যে কৃতজ্ঞতা, খালেদা জিয়ার প্রতি যে তাদের দোয়া, এটা জিয়া পরিবার আজীবন স্মরণ রাখবে, স্মরণ রাখতে হবে, স্মরণ রাখতে বাধ্য। জামাত ইসলামের লোকজন সবাই জানাজায় গিয়েছে, যারা ঢাকার শহরে ছিলেন, এমনকি দূর দূরান্ত থেকেও অনেকে এসেছেন। বিএনপির লোকজন যেরকম নিজেদের মনে করে যে যেখান থেকে পেরেছেন জানাজায় শরিক হয়েছেন, জামাত শিবিরের লোকজনও সেম বিএনপির মতো ফিলিংস নিয়ে জানাজায় শরিক হয়েছেন। আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে সবাই, জামাত শিবিরের ঢাকায় যত লোক আছে, আমি যাদের সাথে কথা বলেছি বা যাদের সাথে কথাবার্তা হয়, তারা সবাই জানাজায় গিয়েছে। নিজেদের নেতার মতোই তারা রেসপেক্ট করেছে। এটা থাকার কারণ আছে।
বিএনপির সাথে জামাতের যতই শত্রুতা, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাক না কেন, জামাত, শিবির খালেদা জিয়াকে আলাদাভাবে দেখে। খালেদা জিয়াও জামাতকে, শিবিরকে খুব রেসপেক্ট করতেন। শত বাধা বিপত্তি অতিক্রম করে জামাতের ইফতার পার্টিতে বিএনপি নেতারা, ভারতপন্থীরা বাধা দিত যে ম্যাডাম যাইন না, যাইন না, যাইন না, কিন্তু সব বাধা বিপত্তি অতিক্রম করে, সরকার অনুমতি দিবে না, নিষিদ্ধ, তারপরেও জামাতের ইফতার মাহফিলে খালেদা জিয়া হাজির হতেন। শিবিরের ছেলেদের যথেষ্ট স্নেহ করতেন। শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যে আপনারা শুনেছেন। এছাড়া সেই 90 দশকের আন্দোলনের সময় ডাক্তার তাহের সহ আরো যারা ছিলেন, সবাইকে অসম্ভব স্নেহ করতেন বেগম খালেদা জিয়া। তিনি খুঁজতেন যে জামাতের লোক কোথায়, শিবিরের লোক কোথায়। জামাত শিবির যে কতটা সৎ ছিল, খালেদা জিয়ার চাইতে ভালো ভিন্ন দলের অন্য কেউ জানে না। খালেদা জিয়ার আন্ডারে মন্ত্রী ছিলেন আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী। তারা যে কি সৎ, খালেদা জিয়া জীবনে এরকম কোন সৎ লোক দেখেন নাই। এই কারণে বেগম খালেদা জিয়ার প্রতি জামাত শিবিরের লোকজন আলাদা একটা আবেগ কাজ করে, যে আবেগের ফলে জামাত শিবিরের লোকজন সবাই জানাজায় গিয়েছে। এবং যখন জানাজার তাকবীর শুরু হয়েছে, মুফতি আব্দুল মালেক উপমহাদেশের একজন কিংবদন্তি আলেম, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, এটাও কয়জনের ভাগ্যে জোটে। জাতীয় মসজিদের খতিব, তাও বিতর্কিত খতিব না। হাসিনা খতিব বানিয়েছিল রুহুল আমিনকে, মানুষ জুতা পিটা করেছে। খতিব বানিয়েছিল এক মাজার পূজারী সালাউদ্দিনকে, যার পেছনে মানুষ নামাজই পড়তে যেত না। আর মুফতি আব্দুল মালেক এত বড় জবরদস্ত আলেম, আহলে হাদিস, সুন্নি, কওমি, ইখওয়ানি, জামাতি যত ধারা আছে, তার এলেমকে এবং তার ব্যক্তিত্বকে, তার সরলতাকে, তাকে রেসপেক্ট করতে বাধ্য, সমীহ করতে বাধ্য। এরকম একজন জবরদস্ত আলেম সাবেক প্রধানমন্ত্রীর জানাজা পড়াবেন, এটা সত্যি বিরল দৃশ্য। এটা কয়জনের ভাগ্যে জোটে? এত মানুষের ভালোবাসা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। রাষ্ট্র চাইলে প্রোটোকলের ব্যবস্থা করতে পারে, কিন্তু মানুষকে তার ঘর থেকে বের করতে পারে না, জানাজায় তো আনতে পারে না। কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছে, রাষ্ট্রের পূর্ণাঙ্গ ব্যবস্থাপনাও ছিল। ক্ষমতায় থাকলেও তো বিএনপি ব্যাপক সমালোচনা হতো, কিন্তু ক্ষমতায় নাই, ক্ষমতায় নিরপেক্ষ একটা সরকার। এটাও খালেদা জিয়ার জন্য আল্লাহর, তার উপর যে আল্লাহর রহমত আছে, জীবনে যে খালেদা জিয়া কত ভালো কাজ করেছেন, সে ভালো কাজগুলোকে আল্লাহ হয়তো কবুল করেছেন। এর জন্য ত্রুটি বিচ্ছুতি, তার ভুল ত্রুটি, পর্দা করেন নাই, ব্রুপ্লাক করতেন, এগুলোকে মাইনাস করে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতি হিসাবে হয়তো কবুল করেছেন। আলামত সাইন থাকলে, সাইন থেকে আমরা বুঝতে পারি। কারণ এত মানুষের দোয়া, এত বড় জবরদস্ত আলেম ওলামাদের দোয়া বৃথা যেতে পারে না। মিজানুর রহমান আজহারি আপনি দেখেছেন, তাকে সহজে দেখা যায় না, পাবলিক প্লেসে সহজে যান না, কারণ তিনি যেখানে যান একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, কারণ তার ভক্ত আর ভক্ত। সেই মিজানুর রহমান আজহারি কি আবেগ দেখিয়েছেন, ফেসবুক পোস্ট থেকে শুরু করে জানাজায় উপস্থিত হয়েছেন এবং খালেদা জিয়ার কফিন কাঁধে নিয়েছেন। জামাতের, শিবিরের এমন কোন গুরুত্বপূর্ণ নেতা নেই যে এই জানাজায় উপস্থিত হননি। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে 3 বাহিনীর প্রধান, সবাই, পুরো রাষ্ট্রযন্ত্র, পুরো রাষ্ট্র। আওয়ামী লীগও গিয়েছে, আওয়ামী লীগ জয় বাংলা স্লোগান দিয়ে ধরাও পড়েছে, দ্যাটস ডিফারেন্ট, কিন্তু গিয়েছে। এই পুরো রাষ্ট্রযন্ত্র এবং অমুসলমান থেকে শুরু করে বিভিন্ন দেশের কূটনীতিক, রাষ্ট্রপ্রধান অনেকে দোয়া করেছে, তাদের প্রতিনিধি পাঠিয়েছে। এটা কতজনের ভাগ্যে জোটে। অনেক আল্লাহর বড় বড় ওলি মারা যান, যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো জবরদস্ত লোক মারা গিয়েছেন, কিন্তু এমন সময় মারা গেছেন তার জানাজা পড়তে দেয়নি ঢাকায়, তার জানাজা পিরোজপুরও ঠিকভাবে পড়তে দেয়নি। কিন্তু আল্লামা সাইদির জানাজাটা, মৃত্যুটা যদি এরকম একটা সময় হতো যে প্রফেসর ইউনূস সরকার ক্ষমতায়, তাহলে চিন্তা করেন কি হতো বাংলাদেশে। কোন ইতিহাস আল্লামা সাইদিকে স্পর্শ করতে পারতো না। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। খালেদা জিয়াকে আল্লাহ এই দিক থেকে সম্মানিত করতে চেয়েছেন
যার ফলে এই সময়টা তার মৃত্যু দিয়েছেন। তারেক রহমান, তিনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশি মুসলিম। তিনি একটা টুপি পরলে কি হতো? টুপি পরা সুন্নত না, এটা আরবের কালচার, কিন্তু সবাই টুপি পরেছেন। তিনি আজকে একটা পাঞ্জাবি চাদর আর একটা টুপি পরে আসতেন, একটা পাজামা পরে আসতেন, কি হতো? তার এটা এরকম একটা ড্রেস পরা উচিত ছিল। আমি এটা ভালোভাবে দেখছি না। ইটস ইম্পর্টেন্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট।